বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আজ থেকে প্রায় 266 বছর আগে যে পলাশির যুদ্ধে হেরে গিয়েছিলেন, তাতেই যে ভারতে ইংরেজদের একছত্র শাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয় তা ইতিহাসের সাধারণ পাঠেই জানা যায়। ইতিহাস বলছে যে প্রাসাদ ষড়যন্ত্র সিরাজউদ্দৌলা পরাজয়ের পেছনে দায়ী, তাতে তার নিজের সেনাপতি মির্জাফর ছাড়াও যোগ দিয়েছিলেন তার আপন মাসি ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম ছিলেন পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয়ের পিছনে এক গুরুত্বপূর্ণ চরিত্র, যা জীবনের শেষ দিনগুলো কেটেছিল ঢাকার কাছে একটি প্রাসাদে বন্দি অবস্থায়। পলাশি যুদ্ধ পরবর্তীতে তিনি নিজেও স্বীকার করেছিলেন প্রাসাদ ষড়যন্ত্রের কথা। এই ষড়যন্ত্রের ফলস্বরূপ বুড়িগঙ্গায় ডুবে করুণ মৃত্যু হয় তার। ষড়যন্ত্রকারী হিসাবে বাংলার মানুষের কাছে তিনি বরাবর ঘৃণিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র। স্বীকার করতেই হবে, বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে আছেন তিনি। ইতিহাস অধ্যাপক মুনতাসির মামুন বলেছিলেন, ঘসেটি বেগম ইতিহাসবিদদের মনোযোগ তেমন পাননি, যে কারণে তার ঢাকার জীবন সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তার জীবনের শেষ দিনগুলো কেটেছিল ঢাকার কাছে কেরানীগঞ্জে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদে। জাতীয় তথ্য বাতায়ন নামক বাংলাদেশের রাষ্ট্রীয় ওয়েবসাইটে ঢাকা জেলার দর্শনীয় স্থানের তালিকায় জিঞ্জিরার প্রাসাদকে অন্যতম হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি বুড়িগঙ্গা নদীর ওপারে কয়েকশো গজ দূরে অবস্থিত। ওয়েবসাইটে জিঞ্জিরা প্রাসাদকে ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে উল্লেখ করা হলেও জানা যায় বর্তমানে সেটি কেরানীগঞ্জের স্থানীয় মানুষদের দখলে রয়েছে। মুনতাসির মামুন বলেন, জিঞ্জিরা প্রাসাদে ঘসেটি বেগম একা নন। পলাশি যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলা পরিবারের নারী সদস্য অর্থাৎ তার মা, স্ত্রী, কন্যাসহ অনেকজন নারীকেই বন্দি করে পাঠানো হয়েছিল। 1957 সালের শেষ দিকে তাদের ওই প্রাসাদে পাঠানো হয়েছিল। বন্দি নারীদের প্রাসাদের বাইরে বের হওয়ার অনুমতি ছিল না। 1760 সালে জলে ডুবিয়ে হত্যার আগে পর্যন্ত ওই প্রাসাদেই ছিলেন ঘসেটি বেগম। শ্রী পারাবাতের লেখা আমি সিরাজ বেগম বইয়ে বলা হয়েছে, পলাশি যুদ্ধ শেষ হবার খবর মুর্শিদাবাদে এসে পৌঁছানোর পরই ঘসেটি বেগম নিজের ভুল বুঝতে পেরেছিলেন। পরাজিত নবাব তখনও হিরাঝিলে এসে পৌঁছাননি। সে সময় ঘসেটি বেগম নবাব পত্নী লুৎফাকে সতর্ক করেছিলেন, যেভাবে যে পথেই তারা পালান যেন নদীপথে তারা না যান। লুৎফা প্রথমবারের মতো ঘসেটি বেগমের চোখে মাতৃত্বের ছায়া দেখেছিলেন। তার বয়ানে তিনি বলেছিলেন, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। এদিকে মির্জাফর নবাব হওয়ার পরেই ঘসেটি বেগমকে বন্দি করেন। কিছুদিন হিরাঝিলে বন্দি রেখে পরে তাকে ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জিঞ্জিরা প্রাসাদে স্থানান্তর করেন। সেখানে তার সঙ্গে সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমকেও অন্তরীণ করে রাখা হয়েছিল। মৃত্যুর আগে পর্যন্ত তারা দুজনেই ওই প্রাসাদে ছিলেন। তার মৃত্যু নিয়ে দুই রকম তথ্য প্রচলিত আছে। কোথাও বলা হয়েছে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু 1760 সালে মির্জাফরের ছেলে মিরানের পরিকল্পনায় ঘসেটি বেগম ও আমিনা বেগমকে জলে ডুবিয়ে হত্যা করা হয়। ঘসেটি বেগম ও আমিনা বেগমকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে বুড়িগঙ্গা নদীতে বড় একটি বজরায় তুলে দেওয়া হয়। যাত্রা শুরুর কিছু পরে ঘসেটি বেগম এবং আমিনা বেগমকে নিয়ে মাঝ নদীতে বজরাটিকে ডুবিয়ে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় এনসাইক্লোপিডিয়া বাংলাপিডিয়াতে ঘসেটি বেগমের জীবনীতে উল্লেখ করা হয়েছে তার আসল নাম মেহেরুন্নিসা বেগম। তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খানের 3 মেয়ের মধ্যে প্রথম। বড় ভাই হাজি আহমদের 3 ছেলের সাথে নিজের 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন আলীবর্দী খান। মেহেরুন্নিসা বেগম বা ঘসেটি বেগমের বিয়ে হয়েছিল নওয়াজিস মুহাম্মদ শাহমাদ জংয়ের সঙ্গে, যিনি ঢাকার নায়েবে নাজিম নিযুক্ত হয়েছিলেন। ঘসেটি বেগম দেখতে কেমন ছিল তার সচিত্র উল্লেখ তেমন নেই। শ্রী পারাবাতের লেখা আমি সিরাজের বেগম বইয়ে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফার বয়ানে রচিত গদ্যে ঘসেটি বেগমকে সুন্দরী, আভিজাত্যপূর্ণ, চতুর, বদমেজাজি এবং উচ্চাভিলাষী হিসাবে উল্লেখ করা হয়েছে। নবাব আলীবর্দী খানের প্রাসাদ হিরাঝিলে একমাত্র শক্তিশালী নারী চরিত্র এই ঘসেটি বেগম, যাকে বাইরের পৃথিবী চিনতে পেরেছে। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খানের 3 মেয়ের মধ্যে একমাত্র তারই আলাদা একটি প্রাসাদ ছিল। হিরাঝিল প্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ প্রাসাদের নামও ছিল নবাবের বাড়ির নামের সঙ্গে মিলিয়ে মতিঝিল। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ঘসেটি বেগমের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল।
তিনি প্রবল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। ঘসেটি বেগম যে কারণে ষড়যন্ত্রে অংশ নেন। নবাব আলীবর্দী খানের কোনো ছেলে ছিল না। তিনি ছোট মেয়ে আমিনা বেগমের বড় ছেলে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এতে ঘসেটি বেগম অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার পালক পুত্র সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরাম উদ্দৌলাকে ওই স্থানে দেখতে, কিন্তু ইকরাম উদ্দৌলা অল্প বয়সে গুটি বসন্তে মারা যান। এরপর তিনি তার মেজ বোনের ছেলে শওকত জংকে সিংহাসনে অধিষ্ঠিত করার চেষ্টা করেন, কিন্তু নবাব আলীবর্দী খান সেটিও পছন্দ করেননি। এইসব কারণে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে পছন্দ করতেন না। সিরাজউদ্দৌলাও তাকে পছন্দ করতেন না। তার পিতার উত্তরাধিকারী নির্বাচনে তার মতামত গুরুত্ব পায়নি ঠিকই, কিন্তু বড় মেয়ে হিসাবে নবাব আলীবর্দী খানের কাছে তিনি গুরুত্ব পেতেন এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন। তার সুপারিশে কেউ পদ হারিয়েছেন, আবার কেউ ক্ষমতার কেন্দ্রে এসেছেন। নিজের প্রভাবকে কাজে লাগিয়ে তিনি বিপুল বিত্তের মালিক হয়েছিলেন। এছাড়া 1755 সালে স্বামীর মৃত্যুর পরেও উত্তরাধিকারী সূত্রে প্রচুর অর্থের মালিক হয়েছিলেন তিনি। তার স্বামী নওয়াজিস মোহাম্মদ শাহমাদ জংয়ের ঢাকা নায়েবে নাজিম ছিলেন, কিন্তু মূলত ঢাকা পরিচালনা করতেন ঘসেটি বেগম। ইতিহাসবিদ মুনতাসির মামুন তার ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরে বইয়ে লিখেছিলেন, ঢাকা শাসনভার প্রকৃতপক্ষে ছিল ঘসেটি বেগম ও তার বিশ্বস্ত দেওয়ান, অনেকের মতে প্রণয়ী হোসেন কুলি খানের হাতে। এদিকে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর নবাব হয়ে সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে অন্তরীণ করেছিলেন। সেই সময় সিরাজউদ্দৌলা ঢাকার আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন, কিন্তু রাজভাণ্ডার বা অর্থনৈতিক দায়িত্বে থাকা রাজবল্লভ সঠিক হিসাব দিতে ব্যর্থ হয়েছিলেন। রাজবল্লভ রাজকোষ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ছেলে কৃষ্ণবল্লভ সিরাজউদ্দৌলার কাছ থেকে বাঁচতে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়ামে আশ্রয় নেন। কৃষ্ণবল্লভকে ফেরত চেয়ে কলকাতার ইংরেজ গভর্নরের কাছে চিঠি লেখেন সিরাজউদ্দৌলা। পলাশী যুদ্ধে সেটিও একটি কারণ হিসাবে বিবেচনা করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণবল্লভকে ফেরত দিতে রাজি হয়নি। এদিকে সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের সেনাপতি। তরুণ নবাবের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের ফলে এক সময় সিরাজউদ্দৌলাকে উৎখাতে ষড়যন্ত্রে নামেন তিনি। তার সঙ্গে যোগ দেন ঘসেটি বেগম। ষড়যন্ত্রে আরও যুক্ত হয় ব্যবসায়ী জগৎ শেঠ এবং উর্মিচাঁদ। সবার অভিন্ন উদ্দেশ্য ছিল নবাবকে উৎখাত করা। সিরাজউদ্দৌলাকে উৎখাতের পরিকল্পনায় ঘসেটি বেগম প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। অবশেষে 1957 সালে 23শে জুন পলাশী প্রান্তরে ইংরেজ বাহিনীর কাছে হেরে যান নবাব সিরাজউদ্দৌলা। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।